আপনি জানেন যে এখন অনেক সত্যই আসছে, আমরা এরপরে জেনেছি, আমরা প্রণব মুখার্জির একটি বইয়ের বরাত দিয়েও বলতে পারি যে মইনু আহমেদকে চাকরির নিশ্চয়তা দেন প্রণব মুখার্জি। এবং সেখানে আমরা এমনও জানি যে 2008-এর ফেব্রুয়ারিতে এক ধরনের চুক্তিও হয়, সেখানে মইনু আহমেদ প্রণব মুখার্জির মধ্যে চুক্তি হয় এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য প্রণব মুখার্জি নেপথ্যে থেকে কাজ করেন। এবং আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম যে ঠিক ক্ষমতায় আনাই হলো আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগকে অনেকগুলো আসন দিয়ে তারা ক্ষমতায় আসলো। মাত্র 30টি আসন বিএনপিকে দেওয়া হলো, এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা সেরকমটা দেখলাম আর কি। এখন অনেকেই সে কথাগুলো বলছে, এর আগে হয়তো বলে নাই। এই যে আপোষহীনতার রাজনীতি যেটা বেগম জিয়া করে গেছেন, যে কারণে তার দল এরকম নিপীড়নের শিকার হয়েছে, তিনি নিপীড়নের শিকার হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে সেই আপোষহীনতার রাজনীতির পথে এখন বিএনপি আছে কিনা, এবং আপনি কিভাবে দেখছেন সেটা একটু শুনি। আপোষহীনতার রাজনীতিটা অ্যাকচুয়ালি লং টার্ম ইম্প্যাক্ট আছে, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। তাৎক্ষণিকভাবে মনে হয় যে এই অনড় মনোবল বা আপোষহীনতা এটা আসলে খারাপ। যেমন আমরা নিজেরাও বেগম খালেদা জিয়ার 1/11-এর সময়ের এই যে অনড় অবস্থানটাকে আমরা সমালোচনা করি। তখন আমরা বলেছিলাম, আমরা অনেকে সব খুব প্রাজ্ঞ রাজনীতির ভাব ধরে বলেছিলাম যে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। বাট উনি যদি সেদিন কম্প্রোমাইজ করতেন তাহলে 2008 সালেই হয়তো উনি ক্ষমতায় আসতে পারতেন, এবং আহমেদ ফখরুল আহমেদদেরকে উনি একটা মানে একটা দায় মুক্তি দিতেন, এবং তার বিনিময়ে তিনি ক্ষমতায় বসে যেতে পারতেন। এটা একদম সর্বজন বিদিত একটা কথা। এখন এই সময়টায় তার উপর যে এই যে দীর্ঘ সময় তিনি ক্ষমতার বাইরে থাকলেন, জেলে গেলেন, ধুকে ধুকে তাকে তার শারীরিক বিরাট পর্যায়, তারপরে তার ধুকে ধুকে শেষ পর্যন্ত তার মৃত্যু, এই পুরো সময়টা আমাদের কাছে মনে হয়েছে যে আপোষহীনতার এই যে একটা কষ্ট। আমরা বলি না যে তিক্ত ফল তার চূড়ান্ত ফল কি মিষ্ট হয় কিনা, কিন্তু কালকে যখন বেগম খালেদা জিয়ার এই বর্ণাঢ্য বিদায়, এবং তাকে নিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা কোনো খুঁত পাচ্ছি না তার জীবনের, যে আমরা একটু সমালোচনা করব সেরকম আমরা খুঁজে পাচ্ছি না। দেখেন কত কত বাক বদল হয়েছে ওনার জীবনের। উনি 3বারের প্রধানমন্ত্রী, উনি যতবার নির্বাচন করেছেন প্রত্যেকবার সর্বোচ্চ আসনে, ব্যক্তিগত সর্বোচ্চ আসনে উনি বিজয়ী হয়েছেন। উনি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, একজন বীরুত্তমের স্ত্রী, সেনা প্রধানের স্ত্রী, ওনার স্বামী বাংলাদেশের প্রেসিডেন্ট, এবং দুর্দণ্ড প্রতাপে, এবং বলা যায় যে একটা গৌরবোজ্জ্বল পিরিয়ডের মধ্যে উনি জি, আপনি আপনি বলেছেন, যথার্থই বলেছেন, সমালোচনার জায়গা খুঁজে পাচ্ছেন না। কিন্তু আপনি যে জোটে যুক্ত হলেন, সেই জামাতের নেতারা তো অনেক সমালোচনা করছেন, তারা বেগম জিয়ার নাম না নিয়ে হলেও বেগম জিয়ার দলের সমালোচনা করছেন, যেটা আসলে বেগম জিয়ার উপরেই যায়। এমনকি 4 দলীয় জোট যখন ক্ষমতায় ছিল তারাও অংশীদার ছিলেন, তবুও সেই 4 দলীয় জোটের সময়েরও সমালোচনা তাদের নেতাদের মুখ থেকে আমরা শুনছি, কর্মীদের মুখ থেকে শুনছি। তারেক রহমানের কথা বা বিএনপির অন্যান্য নেতাদের কথাও আমরা শুনেছি, ভারতের সাথে সমঝোতা করে তারা দেশ পরিচালনা করতে চায়। জামাতের অনলাইন অ্যাক্টিভিস্ট দেশ বিদেশে তারাও এই ধরনের কথাবার্তা বলছেন। কিন্তু আমরা দেখলাম যে তারেক রহমান যখন দেশে আসলেন, এসে যে শহীদ ওসমান হাদি, যিনি নির্মমভাবে হত্যাকাণ্ড, গুলিবিদ্ধ হয়ে তাকে হত্যা করা হলো, শহীদ হয়ে গেলেন, এই হাদিকে কিন্তু ভারত থেকে বলা হয়েছে টেররিস্ট। কিন্তু তারেক রহমান এসে নিজের ভাইয়ের কবর জিয়ারত করার আগে কিন্তু আমরা দেখলাম যে ওসমান হাদির কবর জিয়ারত করলেন। বিডিআর হত্যাকাণ্ডে যে সেনাবাহিনীদের আমরা হারিয়েছি, এই সেনাবাহিনীদের এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারতের যোগসাজশ একটা রিপোর্টের তথ্য আমরা পেলাম, এসে তিনি এই বিডিআর হত্যাকাণ্ডে সেনা সদস্যদের কবর জিয়ারত করলেন। তো এরপরও আমরা কেন এই যে কথাগুলো শুনছি, এটাকে আপনি কিভাবে দেখেন আসলে? এটা কি জাস্টিফাইড কিনা, নাকি এটা অন্যায়? রাজনৈতিক দলের তো পর্যালোচনা সমালোচনা থাকবে। আমি বিএনপি কে যেটা দেখি বা বেগম জিয়াকে যেটা দেখি, জিয়াকে কিন্তু অনেকগুলো অভিধা দেওয়া হয়। তার মধ্যে একটা হচ্ছে উনি গণতন্ত্রের মা, একটা হচ্ছে আপোষহীন দেশনেত্রী, আরেকটা বলা হয় যে সাম্রাজ্যবাদ বিরোধী বা আধিপত্যবাদ বিরোধী একটা সোচ্চার অবস্থান ওনার রয়েছে। তো এই জায়গা থেকে আমরা যেটা দেখি যে বেগম খালেদা জিয়াকে হয়তো সাময়িকভাবে অনেকে আপনার করতে পারেন, কি বলা যায়, যে সমালোচনা করতে পারেন। কিন্তু আমরা যখন দেখি যে
ওনার যেমন আমি আপনাকে শেষ কথাটা বলি, এটা ইন্টারেস্টিং। সেটা হচ্ছে লাস্ট ওনার যখন আপনার ইয়েতে গেলেন, উনি ভারতের সাথে ওনার যে মিটিং হয়েছে সেই মিটিং এ গেলেন, সেখানে আমরা যতটুকু শুনেছি, আমাকে আহ আপনার আব্দুল আওয়াল মিন্টু সাহেব বলেছেন, উনি কিন্তু সেই মিটিং এ ছিলেন। উনি বললেন যে ইন্ডিয়ানরা ওনাকে শর্ত দিয়েছিল যে আপনি জামাত বা আপনি এইভাবে এই, ধর্মকেন্দ্রিক দলগুলোর সাথে কেন জোট করছেন। তখন উনি একটা চমৎকার জবাব দিয়েছিলেন। উনি বলেছিলেন, দেখেন আমরা তো মধ্যপন্থী রাজনীতি করি, আমরা যদি এদের সাথে এদেরকে ইয়া না দেই, হ্যাঁ, তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু এক ধরনের প্রান্তিক রাজনীতি শুরু হবে।